কারোর শহীদদের নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই থাকতো, তাহলে কমিশনের রিপোর্ট অনুযায়ী 25 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল এক এক শহীদ পরিবারকে, সেটা নামিয়ে 2 লক্ষতে এনেছেন মমতা ব্যানার্জি নিজে। কয়লা চুরি, বালি চুরি, বালতি চুরি সমস্ত আমরা দেখেছি, ত্রিপল চুরি, কিন্তু শহীদদের টাকা চুরি, তাদের প্রাপ্য অর্থ তাদেরকে না দেওয়া, এর কোনো জাস্টিফিকেশন হয় বলে আমি মনে করি না। একটা ছোট্ট ছেলে কত কষ্ট করে রোজগার করে লিভস অ্যান্ড বাউন্সের নামে, আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। মদন মিত্র বা অন্যান্য তৃণমূলের সুবিধাবাদী নেতা যারা আছেন, যারা আজকের দিনে পুরো দায়টাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ওপর দাগিয়ে দিতে চাইছেন, এর সাথে আমি একমত নই। কারণ যে পার্টিটা ওনারা নিজেরা সম্মিলিতভাবে বানিয়েছেন এবং তারপরে 15টা বছর তারা সরকারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা কোনো কিছুর ব্যাপারে সামান্য অবগত ছিলেন না, এটা অবিশ্বাসযোগ্য। আর যে অ্যালিগেশনসগুলো উনি অভিষেক ব্যানার্জির ওপর আনছেন, যে উনি টাকা দিয়ে এরকম খুন করতেন বা আগের দিনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, তার এগেনস্টে তাহলে উনি আইনি ব্যবস্থা নেননি কেন? তাহলে এতদিন উনি চুপ করেছিলেন কেন? শুধুমাত্র তৃণমূল থেকে তাহলে সুবিধা নেওয়ার জন্য? এই প্রশ্নগুলো তো থাকবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমার একটাই কথা মনে হয়, তৃণমূলের কোনো অধিকার নেই কমিশনের রিপোর্ট পেশ হওয়ার পর 21শে জুলাই পালন করার। যে মানুষগুলো সেদিন মহাকরণ অভিযানে ছিল, নিজের ঘাম রক্ত ঝরিয়ে যারা মমতা ব্যানার্জির পাশে সেদিন হেঁটেছিল এবং যারা মৃত্যুবরণ করেছেন সেই দিনটায়, তাদের ওপর ভিত্তি করে যে সরকার তৈরি হলো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন এবং তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা এমএলএ এমপি হলেন, তারা যেভাবে শহীদ পরিবারদেরকে ঠকিয়েছে, আমাকে একটাই কথা বলতে হবে, কারোর শহীদদের নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই থাকতো, তাহলে কমিশনের রিপোর্ট অনুযায়ী 25 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল এক এক শহীদ পরিবারকে, সেটা নামিয়ে 2 লক্ষতে এনেছেন মমতা ব্যানার্জি নিজে। কয়লা চুরি, বালি চুরি, বালতি চুরি সমস্ত আমরা দেখেছি, ত্রিপল চুরি, কিন্তু শহীদদের টাকা চুরি, তাদের প্রাপ্য অর্থ তাদেরকে না দেওয়া, এর কোনো জাস্টিফিকেশন হয় বলে আমি মনে করি না। আমি বলতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, যারা আজকে নিজেদেরকে ভালো তৃণমূল বলে দাবি করছে, তারা কি কিছুই জানতো না? ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার এত পুরনো নেতৃবৃন্দ, এনারা মমতা ব্যানার্জির সাথে চলা, পাশে চলালো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনারা কিছুই জানতো না? আর যদি জেনে এরা চুপ করেছিল, তাহলে আমাকে বলতে হবে যে ওনারাও ঠিক ততটাই অপরাধী যতটা মমতা ব্যানার্জি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়ে আমি একটাই কথা বলবো, কালকে আমি বাকরুদ্ধ কমিশনের রিপোর্টের পর আমি সর্বপ্রথম এবং বারংবার একটাই কথা বলবো যে শহীদ পরিবার বঞ্চিত হয়েছে। ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, যিনি 33 বছর পর আজকে এখনকার মুখ্যমন্ত্রী থেকে জবাব চেয়েছেন, তিনি 15টা বছর এই শাসনের অধিকারী এবং সেই দলের প্রতিনিধিত্ব করেছেন। ওনার যদি জবাব চাওয়ার হতো, ওনার যদি বেরিয়ে যাওয়ার হতো, উনি সেটা আগেও করতে পারতেন। তাই কিন্তু সেটা কাকুলি ঘোষ দস্তিদার সহ আজকে যারা বেরিয়ে গেছেন, যারা নিজেদেরকে ভালো দাবি করছেন, তারা কেউ করেননি। এবং কমিশনের রিপোর্টের পর তো এগুলো স্পষ্ট যে যেদিনকার মমতা ব্যানার্জি নিজে প্রেজেন্ট ছিলেন সেই দিন, তারপরে মমতা ব্যানার্জিকে ডাকা হয়নি, অ্যাজ ওয়েল অ্যাজ মনীশ গুপ্তা, যিনি ওই মুহূর্তে স্বরাষ্ট্র সচিব ছিলেন, তারপরে তাকে নগরোন্নয়ন মন্ত্রী করা হয়েছে। এবং ওনার কমিশনের কথা অনুযায়ী যে ওনারও আসা উচিত ছিল, কিন্তু শুধুমাত্র তথ্য পেশ করা হয়নি বলে যেহেতু মনীশ গুপ্তা ফেসে যাবেন। রিপোর্ট ক্ষমতায় আসার ঠিক পরেই শহীদ পরিবাররা তো ডেফিনেটলি বঞ্চিত, কারণ তাদেরকে সেই প্রাপ্য সম্মান, তাদের প্রাপ্য অর্থটুকু এরা প্রদান করেনি। এবং কালকেও একজন শহীদ পরিবারের লোকজন বললেন যে সারা বছর তাদের কোনো রকম খোঁজ নেওয়া হয় না, কিন্তু 21শে জুলাইয়ের 2-4 দিন আগে থেকে তাদেরকে ফোনাফোনি শুরু হয়ে যায়। তো ডেফিনেটলি শহীদ পরিবারের লোকজন বঞ্চিত। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা মমতা ব্যানার্জির কালীঘাট তৃণমূল হোক বা ঋতব্রত তৃণমূল হোক, তারা নিজেরা প্রত্যেকেই নিজেদের স্বার্থের জন্য শহীদ পরিবারের পেছনে দৌড়াচ্ছে, সেটা নিয়ে তো কোনো ডাউট নেই। আমি আবারও বলছি যে তৃণমূল দলটার এই শহীদ দিবস পালনের কোনো অধিকার নেই, কারণ শহীদদেরকে তারা শহীদদের কাঁধে বন্দুক রেখে নিজেরা এমএলএ এমপি হয়ে গেলেন, মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তারপরে তাদেরকে সম্পূর্ণরূপে ভুলে গেলেন।
এই 21শে জুলাইতেই দেখা গেল আজকে একটা ব্যানার্জি অনেকদিন ধরেই নানান সর্বসমক্ষে এই কথা বলে আসছেন যে অভিষেক ব্যানার্জির সাথে যদি মমতা ব্যানার্জি থাকে তাহলে উনি থাকবেন না, এবং এটা উনি কয়েকদিন আগেও বলেছেন। তারপরে ওনাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে যার জন্য ওনারা একই শিবিরে এসছে, এবং আমি যতদূর শুনলাম যে মমতা ব্যানার্জি খুব সংক্ষেপে বক্তৃতা রাখতে বলেছিলেন, সেটা উনি কানে তোলেননি নাকি, তাই নিয়ে ওনাদের মধ্যে বিতর্ক হয়েছে। এবার ব্যক্তিগতভাবে ওনাদের কি কারণে বিতর্ক হয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু কল্যাণ ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে অসন্তুষ্ট সেটা সবার কাছে স্পষ্ট, এবং উনি ডিরেক্টলি বলেছিলেন যে যদি অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি না ছেড়ে বেরিয়ে আসতে পারেন তাহলে উনি বেরিয়ে যাবেন। এদিকে আবার মদন মিত্র দেখুন, সত্যি এগুলো খুব হাস্যকর, কারণ মদন মিত্র বা অন্যান্য তৃণমূলের সুবিধাবাদী নেতা যারা আছেন, যারা আজকের দিনে পুরো দায়টাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ওপর দাগিয়ে দিতে চাইছেন, এর সাথে আমি একমত নই। কারণ যে পার্টিটা ওনারা নিজেরা সম্মিলিতভাবে বানিয়েছেন এবং তারপরে 15টা বছর তারা সরকারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা কোনো কিছুর ব্যাপারে সামান্য অবগত ছিলেন না, এটা অবিশ্বাসযোগ্য। আর যে অ্যালিগেশনসগুলো উনি অভিষেক ব্যানার্জির ওপর আনছেন, যে উনি টাকা দিয়ে এরকম খুন করতেন বা আগের দিনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, তার এগেনস্টে তাহলে উনি আইনি ব্যবস্থা নেননি কেন? তাহলে এতদিন উনি চুপ করেছিলেন কেন? শুধুমাত্র তৃণমূল থেকে তাহলে সুবিধা নেওয়ার জন্য? এই প্রশ্নগুলো তো থাকবেই। তাই আজকে এদের নিজস্ব কাদা ছোড়াছড়িতে সাধারণ মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হলো, পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে গেল, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পশ্চিমবঙ্গে একটা শিল্প নেই, শিল্পপতিরা রাজ্য ছেড়ে চলে গেল, তার দায় কে নেবে? কারণ আমরা আর এই তৃণমূলের ব্যক্তিগত কাদা ছোড়াছড়িতে একেবারেই ইন্টারেস্টেড নই। বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল দেখুন, যতদিন 15 বছর তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, যারা বিজেপি কর্মী ছিল, 2021 সালে তারা কিভাবে ঘর ছেড়েছে, তারা কিভাবে খুন হয়েছে আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু একটা জিনিস আমাদের শিক্ষণীয় বিজেপির থেকে, যে 2026-এর পর বিজেপি সেই প্রতিহিংসার রাজনীতিতে যায়নি। অভিষেক ব্যানার্জি তো আগেও থ্রেট দিয়েছেন, ডিজে বাজিয়ে দেব, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে, 4 তারিখের পর আমি নিজে থাকবো, দেখে নেব, উনি আরামবাগ সভা থেকে বলেছে। সেগুলোর এগেনস্টে আমরা পরবর্তীকালে দেখলাম যে কেস হয়েছে। সেদিনকার ওনার পার্টি অফিস ভাঙছিল, যেটা নাকি অবৈধ নির্মাণ বলে সরকার দাবি করছে, যেটা মেনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখেছি। সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকার সরকারের কাজ করেছে। তার পরিপ্রেক্ষিতে যদি এরকম উনি একটা উস্কানিমূলক মন্তব্য রাখেন মেরে ফেলার বা যে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আইনানুগ ব্যবস্থা তো নেওয়া উচিত। স্ক্যামের পর স্ক্যাম আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে ভয়াবহ। যারা সমাজকর্মী তারা জানেন যে আমরা রেগুলার রক্তের অভাব দেখতাম একটা টাইমে, প্রত্যেক বছর একটা টাইমে রক্তের অভাব থাকতো। কালকে জানা গেল যে প্লাজমা এবং রক্ত কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে প্রাইভেট সংস্থা দ্বারা। তাহলে একটা সরকার যে সাধারণ মানুষের কথা না ভেবে শুধুমাত্র আত্মকেন্দ্রিক এবং পরিবারতান্ত্রিক সরকার চালিয়ে গেল, তাদের কাছ থেকে অন্য সরকারের সার্টিফিকেট নেওয়ার আগে বা দেওয়ার আগে তাদের 10 বার ভাবা উচিত। এই 21শে জুলাই এই জিনিসটাকে নিয়ে মমতা ব্যানার্জির সরকারে সাধারণ মানুষ কিন্তু প্রচুর সাফারার। যদি আপনি চিংড়িঘাটা ফ্লাইওভারটা দেখেন, যেটা এত বছর ধরে আটকে ছিল, সেটা 5টা দিনে কমপ্লিট হয়ে গেছে। একটা শিল্প আমাদের রাজ্যে আসেনি। এই যে এত তোলাবাজির কালচার তৈরি হয়ে গেছিলো যে আমি একটা এখানে কোম্পানি প্লেস করতে যাই, স্টার্ট আপ প্লেস করতে যাই, আমাকে লোকাল লোকেদের পয়সা দিতে হবে। একজন শিল্পপতি কেন সে লোকাল লোকেদের পয়সা দেবে? সে তো অলওয়েজ আপনার এরিয়ার, আপনার রাজ্যের লোকেদের জন্য জব জেনারেট করবে। তাহলে সে আলাদা করে পয়সাটা দেবে কেন? এর জন্য এবং এরকম আরও অনেক জিনিসের জন্য মানুষ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত। আমরা যেটা দেখলাম, আমাদের সবথেকে বড় যেটা আমাদের নিরাপত্তার ইস্যু, এই যে ফেন্সিং করতে না দেওয়া। বারংবার মমতা ব্যানার্জি অমিত শাহকে দোষ দিয়েছেন, বারংবার বলেছেন যে বিএসএফ কেন দেখছে না। আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী আসার পর সবার আগে উনি কয়েক কিলোমিটার ফেন্সিংয়ের জন্য ব্যবস্থা করলেন, জমি দিলেন, যেটা রাজ্য সরকার, আচ্ছা আগের রাজ্য সরকারে মমতা ব্যানার্জি ছিল, উনি চাইলেই করতে পারতেন, যেটা উনি করেননি। রোহিঙ্গা সারা আমাদের আজকে বর্ডার দিয়ে এত রোহিঙ্গাদেরকে রিপোর্ট করা হচ্ছে, কিন্তু বারংবার যতবার প্রশ্ন করা হয়েছে উনি বলেছে এখানে কোনো রোহিঙ্গা নেই, শুধু শুধু মুসলমানদেরকে বদনাম করা হচ্ছে, বাঙালি মুসলমানদেরকে বদনাম করা হচ্ছে, বাঙালিদের বদনাম করা হচ্ছে। কিন্তু তাহলে এই যে রোহিঙ্গা যারা আমাদের রাজ্যে এতদিন ধরে সেফ শেল্টারে ছিল, তারা কেউ আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করেছে, কেউ আমাদের বাড়ি বানিয়েছে, তারা যদি একটা লোককে খুন করে বাংলাদেশ চলে যেত বা একটা লোকের বাড়ি থেকে ডাকাতি করে বাংলাদেশ চলে যেত, তাদেরকে ধরা যেত না। তাহলে আমাদের নিরাপত্তাটা তো কম্প্রোমাইজ হয়েছে। সাধারণ মানুষ 15 বছরে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সমস্ত ব্যাপারে। তাই অন্য সরকারকে লবডঙ্কার সরকার বলার আগে আমাকে দুবার ভাবতে হবে যে আমি সরকারে থাকাকালীন আমি সাধারণ মানুষকে কী পরিষেবা দিয়েছি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।